হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে বেসিক ম্যাথস উইথ সুমন ইউটিউব চ্যানেলে স্বাগত। তো আজকের ক্লাসে আমি তোমাদের এসএসসি জিডির 12ই ফেব্রুয়ারি 2025-এর ফার্স্ট শিফটে আসা ম্যাথের কোশ্চেন গুলোকে সলভ করাবো। তো আমি একদম বেসিক কনসেপ্ট দিয়ে তোমাদের প্রত্যেকটা অঙ্ক বুঝিয়ে দেবো। তো ক্লাসটা শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করব, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে একটা লাইক করে দিও, ভিডিওটা বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, আর এই চ্যানেলে নতুন হলে এবং এই রকমের ভিডিও পেতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো ক্লাসটা শুরু করি। দেখো কি বলছে। বলছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা 10 সেমি এবং ইহার ভূমির ব্যাসার্ধ 24 সেমি। তাহলে শঙ্কুটির বক্রতলের ক্ষেত্রফল কত বর্গ সেমি? শঙ্কু কিরকম দেখতে হয়? শঙ্কু হচ্ছে তোমার হুম, শঙ্কু হচ্ছে তোমার হচ্ছে এরকম, মানে টোপরের মতো অনেকটা দেখতে হয়। এটা একটা শঙ্কু, এরকম টাইপের দেখতে হয়। বা আইসক্রিমের কোন, আইসক্রিম যেগুলো সেরকম টাইপের, ওটাকে উল্টে দিলে সেটা, এটাও হতে পারে তোমার, এরকমও হতে পারে আইসক্রিমের কোণের মতো, মানে উল্টে দিলে যেটা হবে সেটাও শঙ্কু, এটাও শঙ্কু। আচ্ছা, কি বলেছে? শঙ্কুর উচ্চতা বলেছে। শঙ্কুর উচ্চতা কোনটা? এই ধরো এর মাঝখান থেকে যদি আমি এই মাথা থেকে এই অবধি যেই দাগটা টানলে যেটা হবে সেটা হচ্ছে এর উচ্চতা, আর ভূমির ব্যাসার্ধ মানে এইখান থেকে একদিকের কোণ অবধি টানলে যেটা হয় সেটা হচ্ছে ভূমির ব্যাসার্ধ। তাহলে উচ্চতা কত বলেছে? 10 সেমি। ভূমির ব্যাসার্ধ কত বলেছে? 24 সেমি, মানে এটা হচ্ছে 24 সেমি। আমাকে বের করতে বলেছে শঙ্কুটির বক্রতলের ক্ষেত্রফল কত বর্গ সেমি। আচ্ছা, শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল মানে কি? বক্রতলের ক্ষেত্রফল মানে এই যে বেঁকা যে তলটা, মানে এই তলটা আর এই তলটা, নিচেরটা কিন্তু না। তাহলে বক্রতলের ক্ষেত্রফল কি হবে? বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে পাই ইন্টু আর ইন্টু এল, যেখানে পাইটা, পায়ের মান তো জানো 22-এর 7, আরটা কি? আর হচ্ছে ভূমির ব্যাসার্ধ ইন্টু, আর এলটা কি? ব্যাসার্ধ। আর এলটা কি? এলটা হচ্ছে তির্যক উচ্চতা। তির্যক উচ্চতা কোনটা? তির্যক উচ্চতা হচ্ছে এই যে বেঁকা যেটা, সেটা হচ্ছে তির্যক উচ্চতা। আচ্ছা, তির্যক উচ্চতা আমার এই অঙ্কটাতে বলে দেয়নি, তা আমাকে বের করতে হবে। দেখো এই যে ত্রিভুজটা একটা দেখতে পাচ্ছ, এটা একটা সমকোণী ত্রিভুজ, যার উচ্চতা বলেছে 10, ভূমির ব্যাসার্ধ বলেছে 24। তাহলে এটা হচ্ছে 10, এই বাহুটা হচ্ছে 24। তাহলে আমাকে এটা একটা অতিভুজ, সমকোণী ত্রিভুজের অতিভুজের মতো। তাহলে অতিভুজ সমান সমান কি? রুট ওভার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তার মানে এখানে তির্যক উচ্চতাটা কত হবে? তির্যক উচ্চতা সমান সমান হবে রুট ওভার লম্ব স্কয়ার, মানে রুট ওভার 10-এর স্কয়ার প্লাস রুট ওভার 24-এর স্কয়ার। মানে ভূমি হচ্ছে 24, তাহলে 24 স্কয়ার সমান সমান রুট ওভার 100 যোগ 24 স্কয়ার করলে হয় 476। এত সেমি হবে, হ্যাঁ। আচ্ছা, তাহলে রুট 100 আর রুট 476 করলে রুট ওভার 576। রুট ওভার 576, 576 রুট করলে হয় 26, তাহলে 26 সেমি। তার মানে তির্যক উচ্চতা কত বেরোলো? 26 সেমি। আমাকে কি বার করতে বলেছে? শঙ্কুটির বক্রতলের ক্ষেত্রফল। বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা আমি কি লিখেছি? পাই ইন্টু আর ইন্টু এল। তাহলে বক্রতলের ক্ষেত্রফল কি হবে? পাই ইন্টু আর, আর এর মান কত? 24 বলে দিয়েছিল ব্যাসার্ধ, ইন্টু এল এর মান কত? 26। আচ্ছা, আমার উত্তরে দেখো পাই আছে, ঠিক আছে। তাহলে আমি যদি এককের ঘরে আমার কত আসবে? 4 6 24, তাহলে লাস্টে 4 দেখো আমার একটা অপশনেই আছে, তার মানে আমার এই 624 পাই, এটাই আমার অ্যান্সার হবে। তুমি এখানে গুণ করো, 24 গুণ 26 করলে দেখো 624ই আসে। আমি এখানে একবারে অপশন থেকে গুণ না করেও করতে পারি, তাহলে একটু তাড়াতাড়ি হয়ে গেল। আর বোঝানোর জন্য আমি সংখ্যাটা এঁকে দিয়েছি বা তোমরা তাহলে বুঝতে পারবে, ঠিক আছে। তারপরেরটা, আচ্ছা দেখো কি বলছে। বলছে 8.30 টাকা প্রতি কেজি দামের চালের সাথে 5.30 টাকা প্রতি কেজি চাল কি অনুপাতে মেশালে মিশ্রিত চালের দাম 6.30 টাকা প্রতি কেজি হবে? আচ্ছা দেখো, এটা অনুপাত, এটা অনুপাতের অঙ্ক। আমি এটা এই মিশ্রণের ওরম ভাবে করি। আমি একটা প্রথম প্রকারের চাল আর দ্বিতীয় প্রকারের চাল। প্রথম প্রকারের চালের দাম কত বলেছে? 8.30, 8.30। দ্বিতীয় প্রকারের চালের দাম কত বলেছে? 5.30 পার কেজি। দুটো মিলে মিশ্রিত চালের দাম কত বলেছে? 6.30, মানে এখানে হচ্ছে তোমার 6.30 এইভাবে। তাহলে আমি এইভাবে থাকলে কি করতে পারি? 8.30 ছিল, হয়েছে 6.30, মানে কমলো কত? 8.3 মাইনাস 6.3 মানে 2। আর 5.3 ছিল, 6.3 হলো, বা বাড়লো কত? কমলো বা বাড়লো, আমি তফাৎটা নেবো। তফাৎটা কত? তফাৎটা হচ্ছে 1। তাহলে কি অনুপাতে মেশাতে হবে? প্রথম প্রকার চাল দেখো 1 আর দ্বিতীয় প্রকার চাল 2, তাহলে কি অনুপাতে মেশাতে হবে? 1:2 অনুপাতে। আমি এইভাবে করতে পারি, অথবা আমি একদম বেসিক কনসেপ্ট দিয়ে যদি আমি করি তাহলে কিভাবে করতে পারি? আমি ধরবো প্রথম প্রকারের চাল নিচ্ছে হচ্ছে x কেজি, আর দ্বিতীয় প্রকারের চাল নিচ্ছে হচ্ছে y কেজি। তাহলে প্রথম প্রকারের চাল কত টাকা কেজি ছিল? 8.30 টাকা। তাহলে x কেজির দাম কত হবে? 8.30 ইন্টু এক্স। দ্বিতীয় প্রকারের চালের দাম কত ছিল? 5.30। তাহলে y কেজির দাম কত হবে? 5.30 ইন্টু y। তাহলে এই দুটো যোগফল মানে 8.3x প্লাস 5.3y, এটা সমান সমান কত হবে? এই দুটোকে মিশ্রিত করছে মানে কত কিলো চাল হলো?
x কিলো প্রথম প্রকার নিয়েছে, দ্বিতীয় প্রকার নিয়েছে y কিলো, তাহলে কত কিলো হলো x প্লাস y। আর প্রত্যেক কেজির দাম কত বলেছে মিশ্রিত চাল 6.3, মানে আমি লিখতে পারি এটা সমান সমান 6.3 ইন্টু x প্লাস y। তাহলে বাদিকে থাকছে 8.3x প্লাস 5.3y সমান সমান হচ্ছে 6.3x প্লাস 6.3y। x গুলোকে বাদিকে আনলে দেখো 8.3x মাইনাস 6.3x মানে 2x আসবে, আর 6.3y মাইনাস 5.3y মানে 5.3y মানে y আসবে। তাহলে x is to, আচ্ছা x বাই y করতে হয়, তাহলে হয় 1/2 মানে x is to y সমান সমান হবে 1:2। এভাবেও করতে পারো, আর অ্যালিগেশন দিয়ে করলে আমার তাড়াতাড়ি হবে, এইভাবে করলে তাড়াতাড়ি বেরিয়ে যাবে, ঠিক আছে। তারপর দেখো কি বলছে, বলছে সুধার খরচ তার সঞ্চয়ের থেকে 175%, সঞ্চয়ের থেকে এত পার্সেন্ট বেশি হবে, হ্যাঁ এটা এত পার্সেন্ট বেশি হবে যদি তার খরচ 12% হ্রাস পায় এবং সঞ্চয় 40.5% বৃদ্ধি পায়, তাহলে তার আয় কত শতাংশ বৃদ্ধি পেয়েছে। কি বলেছে দেখো, একদম বেসিক থেকে আমি যদি ধরি খরচ তার সঞ্চয়ের থেকে 175% বেশি, তাহলে আমি কাকে ধরবো, আমি সঞ্চয়টাকে ধরি, সবগুলো যখন পার্সেন্টেজে থাকবে আমি 100 ধরে করবো, তাহলে আমার সুবিধা হবে। তাহলে খরচ সঞ্চয়ের থেকে 175%, যার থেকে বলে সেটাকে ধরতে হয়। তাহলে আমি ধরছি ওর সঞ্চয় হচ্ছে 100 টাকা আর কি। তাহলে খরচ কত হবে, সঞ্চয়ের থেকে 175% বেশি, মানে খরচ এই সঞ্চয়ের থেকে মানে 100 থেকে আরো 175% মানে 100 থেকে 175 বেশি, তাহলে খরচ কত হবে, 100 যোগ 175 মানে কত হয়, 275 হবে। তাহলে আয় কত সুধার, আয় হচ্ছে দেখো আয় কি করে বেরোয়, সঞ্চয় খরচ আর সঞ্চয় যদি যোগ করি তবেই আয় বেরোয়, বা আয়ের থেকে খরচ বাদ দিলে যেমন সঞ্চয় বেরোয়, তার মানে আয় সমান সমান কি, খরচ আর সঞ্চয় যোগ করলে আয়। তাহলে 100 275 যোগ করলে আয় কত হবে, 375। আচ্ছা দ্বিতীয় ক্ষেত্রে দেখো কি দিয়েছে, তার খরচ 12% হ্রাস পায়, তাহলে খরচ কত হবে এখন, আগে ছিল কত 275, হ্রাস পেয়েছে কত 12%, তাহলে এখন হয়েছে কত 275 এর 12% হ্রাস পেয়েছে, মানে কত পার্সেন্ট হয়েছে, 88% হয়েছে। 100 মাইনাস 12 করলে 88% হয়, মানে 275 এর 88%, মানে 275 ইন্টু 88/100। আচ্ছা 25 দিয়ে কাটাকুটি করলে হয় এখানে 4 আর এখানে হবে 11, আর 4 আর 88 কে কাটলে হয় 22। তাহলে এখন খরচ কত, 22 গুণ 11 করলে হয় 242 হয়, তাহলে এখন খরচ হচ্ছে 242। আচ্ছা সঞ্চয়ও বৃদ্ধি পেয়েছে, কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে, 40.5%, তাহলে সঞ্চয় এখন কত হবে, আগে ছিল 100, তা বৃদ্ধি পেয়েছে 40.5%, মানে 100 তে বেড়েছে 40.5, তাহলে এখন কত হবে, এখন সঞ্চয় হবে 100 যোগ 40.5 মানে 140.5। আচ্ছা তাহলে এখন আয় কত, তাহলে এখন আয় কত, এখন খরচ হচ্ছে 242, এখন খরচ হচ্ছে 242, এখন সঞ্চয় হচ্ছে 140.5, তাহলে এখন আয় কত হবে, খরচ যোগ সঞ্চয় মানে 242 এর 140.5 যোগ করতে হবে, মানে কত হবে 382.5। আমাকে বের করতে বলেছে কি, তাহলে তার আয় কত শতাংশ বৃদ্ধি পেয়েছে, তাহলে আয় আগে ছিল 375, এখন হয়েছে 382.5, তাহলে কতটা বেড়েছে, 382.5 মাইনাস 375 বিয়োগ করলে হয় দেখো 7.5। তাহলে কতটা বেড়েছে, মানে যতটা বেড়েছে, কত পার্সেন্ট বেড়েছে, মানে যতটা বেড়েছে ডিভাইডেড বাই আগে যতটা ছিল, আগে কতটা ছিল 375 ছিল, ইন্টু 100%, এত পার্সেন্ট। পয়েন্টটা তুলে দিই, তাহলে নিচে 10 গুণ করতে হবে, একটা শূন্য কেটে গেল, 75 কে দেখো 5 দিয়ে গুণ করলে 375 হয়, আর 5 আর 10 কে কাটলে 5 দুগুণে 10, তাহলে কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে, 2% বৃদ্ধি পেয়েছে, মানে অপশন ডি। তারপরটা দেখো কি বলছে, বলছে তিনজন লোক একসাথে হাঁটতে বের হলো, তাদের তিনজনের প্রতি পদক্ষেপ অতিক্রান্ত দূরত্ব যথাক্রমে 90 সেমি, 95 সেমি আর 75 সেমি। তার মানে কি, মানে একবার পা ফেলে প্রথম জন যায় 90 সেমি, দ্বিতীয় জন যায় 95 সেমি, তৃতীয় জন যায় 75 সেমি। সেই ন্যূনতম দূরত্বটি কত, যেটিতে তারা প্রত্যেকে সম্পূর্ণ পদক্ষেপ ফেলার পরে সেই দূরত্বটা অতিক্রম করবে। দেখো এখানে লেখাটা অতটা ঠিক হয়নি, কারণ এটা ইংলিশ থেকে বাংলায় ট্রান্সলেশন করা, তো এটা ঠিক হয় না, আমি বুঝিয়ে দিচ্ছি এখানে কি বের করতে বলেছে। দেখো বলেছে প্রত্যেকে একবার পা ফেলে, একজন যায় 90 সেমি, একজন যায় 95 সেমি, একজন যায় 75 সেমি, তাহলে তারা তিনজনেই সমান দূরত্ব অতিক্রম করবে, তিনজনেই সমান দূরত্ব যাবে, কত সেই দূরত্বটা কত, মানে এই ক্ষেত্রে কি করতে হয়, যেমন বলে দিল ঘড়ির ঘন্টা একটা 5 মিনিট বাদে, একটা 10 মিনিট বাদে, একটা 15 মিনিট বাদে বাজছে, কখন তারা একসাথে বাজবে, সেই ক্ষেত্রে কি করতে, ওগুলো লসাগু করতে, এক্ষেত্রেও কখন তারা সমান দূরত্ব যাবে, তার মানে কি করতে হবে, 90 95 আর 75 এর লসাগু করতে হবে। তাহলে লসাগু করলে কত হয়, 90 95 আর 75 এর 5 দিয়ে যাবে, 5 দিয়ে করলে কত হয় 18, 5 19 95, 5 15 75। আচ্ছা 18 আর 15 কে 3 দিয়ে ভাগ করা যায়, তাহলে 3 দিয়ে দিলে হয় 6, 19 আর 3 5 15। আচ্ছা আর কিছু দিয়ে যাচ্ছে না, 3 5 15, 6 15 90, 90 গুণ 5 যদি করি তাহলে হয় 450, তাহলে 450 ইন্টু 19। আচ্ছা 19 আর 45 গুণ করলে 5 নং 45 এর 5 হাতে 4, 4 নং 34 এর 4 40 গুণ 5 একে 5, 4 একে 4, মানে 5 5, 4 4 8, আর একটা শূন্য ছিল শূন্য বসে গেল, মানে এত সেমি। আমার উত্তর দিয়েছে দেখো এত মিটার।
তাহলে সেমি থেকে মিটারে নিতে গেলে কত 100 দিয়ে ভাগ করতে হয়, মানে 100 দিয়ে ভাগ করলে কত 85.50 বা 85.5 মিটার হবে, মানে অপশন এ হবে। তারপরেরটা দেখো কি রয়েছে, বলছে একটি শহরের বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার 8%। যদি শহরটির বর্তমান জনসংখ্যা 45,000 হয় তাহলে 2 বছর পর শহরটির জনসংখ্যা কত হবে। এটা একদম পাতি ফর্মুলায় ফেলে দিতে হবে। শহরের জনসংখ্যা বাড়ছে, তাহলে 2 বছর পর জনসংখ্যা কত হবে, এখন যতটা রয়েছে তত 45,000 ইন্টু 1 প্লাস কত পার্সেন্ট বাড়ছে 8%, মানে 8/100, আর 2 বছর পর মানে তার হোল স্কোয়ার হবে। আচ্ছা, এটা করলে কত 45,000 ইন্টু এটা যোগ করলে কত 108/100 হয়, তাহলে তার স্কোয়ার মানে দুবার লিখছে 108/100। আচ্ছা, দুটো শূন্য এখানে, দুটো শূন্য কেটে দিই, এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য কেটে দিই, 10 আর 45 কে 5 দিয়ে কাটলে হয় 2 আর 9, 2 দিয়ে 108 কে কাটলে হয় 54, মানে কত থাকছে 54 গুণ 9 আর 108 গুণ করতে হবে। 54 গুণ 9 করলে কত 4 নং 36, হাতে 3, 5 নং 35, 48, এটা গুণ 108, গুণ করলে কত 6টা 48 এর 8, হাতে 4, 8 8 64 আর 4 68 এর 8, হাতে 6, 4 8 32 আর 6, 38 গুণ 6 0 0 8 0 0 4 0 0 গুণ 6 একে 6, 8 একে 8, 4 একে 4, তাহলে কত 8 8 6 4 6 8 14 4, হাতে 1, 8 একে 9 3 12 2, হাতে 1, 4 একে 5, মানে 52,488, মানে অপশন এ হবে। তারপরটা কি বলছে দেখো, জাকির শহর এ থেকে শহর বি তে তার স্বাভাবিক গতিবেগে 2/3 গতিবেগে গাড়ি চালিয়ে গিয়ে শহর বি তে 45 মিনিট দেরিতে পৌঁছে, মানে স্বাভাবিক গতিবেগের থেকে কম গতিবেগে গেছে, তাই তার 45 মিনিট বেশি টাইম লাগছে। যদি শহর এ থেকে বি তে স্বাভাবিক গতিবেগে চালিয়ে যেত তাহলে তার কত মিনিট সময় লাগতো। আচ্ছা দেখো, আমি ধরছি স্বাভাবিক গতিবেগটা হচ্ছে এক্স, স্বাভাবিক গতিবেগটা হচ্ছে এক্স, তো গেছে কোন গতিবেগে, তাহলে যে মানে গেছে যেই গতিবেগে সেটা কি, সেটা হচ্ছে ওর 2/3 অংশ, মানে 2x/3 হবে। তাহলে স্বাভাবিক আর যে গতিবেগে গেছে তাদের গতিবেগের অনুপাতটা কত হচ্ছে x:2x/3, x উঠে যায় মানে 1:2/3, তাহলে করলে কত হয় এটা 3:2 কোনাকুনি গুণ হয়ে যায়, তাহলে গতিবেগের অনুপাত হলো 3:2। আমি যদি সময়ের অনুপাতটা বের করি, মানে স্বাভাবিক গতিবেগে গেলে যেই সময় লাগছে ইস্টু ওই যে গতিবেগে গেছে সেই গতিবেগে গেলে যেই সময় লাগছে সেটা কি হয়ে যাবে, দেখো গতিবেগ আর সময়ের সাথে হচ্ছে ব্যস্ত সম্পর্ক, মানে গতিবেগ বেশি হলে সময় কম লাগবে, গতিবেগ কম হলে সময় বেশি লাগবে, এটা কি সম্পর্ক, ব্যস্ত সম্পর্ক। তাহলে এদের যদি অনুপাত, গতিবেগের অনুপাত যদি 3:2 হয় তাহলে সময়ের অনুপাত কত হবে 2:3 হবে, ওটা 3:2 মানে সময়ের অনুপাত হবে 2:3। তার মানে স্বাভাবিক গতিবেগে গেলে টাইম লাগছে, আমি ধরছি 2y, x একবার ধরেছি, একবার ধরি, তাহলে 2y, আর ওই 2/3 গতিবেগে গেলে সময় লাগবে হচ্ছে 3y, তাহলে সময় কতটা বেশি লাগছে, ওই 2/3 গতিবেগে গেলে দেখো একটা লাগছে 2y, একটা লাগছে 3y, তাহলে কতটা বেশি লাগবে, y বেশি লাগছে, তাহলে y টাই কত বলেছে দেখো 45 মিনিট দেরিতে পৌঁছে, মানে বেশি টাইমটাই হচ্ছে y সমান সমান 45। তাহলে আমাকে কি বের করতে বলেছে, স্বাভাবিক গতিবেগে গেলে কত সময় লাগতো, মানে স্বাভাবিক গতিবেগে গেলে কত সময় লাগতো, এখানে বের করেছি 2y, তাহলে y যদি 45 হয় 2y তাহলে কত হবে 45 গুণ 2, মানে কত হবে, আচ্ছা লিখে নি, মানে হবে 90। তাহলে স্বাভাবিক গতিবেগে গেলে কত সময় লাগতো 90 মিনিট সময় লাগতো, অপশন ডি হবে। তারপরটা দেখো কি বলছে, বলছে 35,400 টাকায় একটি দ্রব্য বিক্রি করে একজন ব্যক্তি 18% লাভ করে, 33,000 টাকায় দ্রব্যটি বিক্রি করলে তার কত শতাংশ লাভ বা ক্ষতি হবে। এটা দেখো অনেক রকম করে করা যায়, আমি এক্স ধরে করছি, এক্স ধরে করলে বুঝতে সুবিধা হয়। আমি ধরছি দ্রব্যটার ক্রয় মূল্য হচ্ছে এক্স, তাহলে 18% লাভ করেছে মানে বিক্রয় মূল্য কত হবে, বিক্রয় মূল্য হবে এক্স এর থেকে আরো 18% বেশি, মানে কত এক্স ইন্টু আরো 18% বেশি, মানে 118/x, লাভ হলে কি হয় যোগ করে দিতে হয়, আর ক্ষতি হলে বিয়োগ হতো। তা এইটা সমান সমানই তো আমার বলেছে 35,400 এত টাকায় বিক্রি করেছে, মানে এটা সমান সমানই হচ্ছে 35,400। তাহলে আমি এক্স এর মান বের করি, ক্রয় মূল্য বেরিয়ে যাবে 35,400 ইন্টু 100 ডিভাইডেড বাই 118, 118 কে দেখো 3 দিয়ে গুণ করলে 354 হয়, তাহলে এটা হবে 300, মানে এক্স এর মান কত হলো 3 এর পরে 4টে শূন্য, মানে 30,000। তাহলে আমার ক্রয় মূল্য পেয়ে গেলাম। আমাকে কি, আচ্ছা বিক্রি করেছে কত বলেছে 33,000 টাকায় বিক্রি করলে কত শতাংশ লাভ, তাহলে কিনেছে 30,000 দিয়ে, বিক্রি করছে পরে 33,000 দিয়ে, তাহলে লাভ হচ্ছে কত 33,000 মাইনাস 30,000 মানে কত 3,000। তাহলে লাভের হার কত, যত টাকা লাভ হচ্ছে মানে 3,000 ডিভাইডেড বাই ক্রয় মূল্য, ক্রয় মূল্য হচ্ছে 30,000, তাহলে 3,000 ডিভাইডেড বাই 30,000 ইন্টু 100 এত পার্সেন্ট, তাহলে কত হবে, এটা কাটাকুটি করলে হবে 10%, মানে অপশন, আচ্ছা 10% লাভ হবে, হ্যাঁ কারণ বেশি দামে বেচছে, কিনেছে কম দামে, তাই লাভ, মানে 10% লাভ, অপশন সি হবে। এটা কিন্তু দেখে নেবে, এখানে 10% দুবার আছে, ক্ষতিও আছে, তো অপশন গুলো কিন্তু খেয়াল করতে হবে। তারপরেরটা দেখো কি বলছে,
আচ্ছা, এই টাইপের অঙ্ক প্রত্যেকটা শিফটে একটা দুটো করে আসছে, ঠিক আছে? এই একই অঙ্ক ঘুরে ফিরে প্রত্যেকটা শিফটে কিন্তু এসছে। দেখো কি বলছে, বাবনের দুজন নাতির নাম রাকেশ এবং শিবম। রাকেশের বয়স 13 বছর, শিবমের বয়স 14 বছর। বাবন তাদের দুজনের জন্য কিছু টাকা, দুজনের জন্য আলাদা টাকা, হ্যাঁ এটা কিছু টাকাটা ভুল লেখা আছে, এটা আলাদা টাকা হবে, যাই হোক, বার্ষিক 5% চক্রবৃদ্ধি সুদের হারে ব্যাংকে জমা রাখে। যখন দুজনেরই বয়স 22 বছর হবে তখন ব্যাংক থেকে তারা সমান অর্থ পায়, মানে সুদ, মানে সুদ এই মোট সমূল চক্রবৃদ্ধিটা সমান হয়। যদি বাবনের কাছে মোট 24,600 টাকা থাকে তাহলে বাবন শিবমকে কত টাকা, তাহলে দেখো এখানে কি বলেছে, বাবনের কাছে মোট 24,600 টাকা আছে, দুজনকে দিয়েছে, রাকেশকে আর শিবমকে। আমি ধরছি রাকেশকে দিয়েছে x টাকা, তাহলে শিবমকে কত দিয়েছে, টোটাল ছিল 24,600, রাকেশকে x দিলে শিবমকে দেবে 24,600 মাইনাস x। আচ্ছা, রাকেশের বয়স 13 বছর, ও কত বছর পরে টাকা পাবে, 22 বছর হলে টাকা পাবে, তাহলে ওর টাকাটা খাটছে কত, রাকেশের টাকা খাটছে হচ্ছে 9 বছর। আর শিবমের টাকা কত বছর খাটছে, শিবমের বয়স 14, ওর টাকা ও 22 বছর হলে পাবে, তাহলে ওর টাকাটা কত বছর খাটছে, 8 বছর খাটছে। আচ্ছা, তার মানে কি, রাকেশের 9 বছরের সুদ আসল সেটা শিবমের 8 বছরের সমূল চক্রবৃদ্ধির সাথে সমান হবে। রাকেশের 9 বছরের সমূল চক্রবৃদ্ধি কত, x ইন্টু 1 প্লাস r বাই 100, আর মানে 5/100 হোল টু দি পাওয়ার 9, সেটা ইজ ইকাল টু শিবমের 8 বছরের সমূল চক্রবৃদ্ধি কত, শিবমের আসল কত, 24,600 মাইনাস x, বলে 24,600 মাইনাস এক্স ইন্টু 1 প্লাস 8/100 হোল টু দি পাওয়ার 8। আচ্ছা, এক্স গুলোকে আমি বাপাশে আনি, তাহলে কি লিখতে পারি, এক্স বাই 24,600 মাইনাস এক্স সমান সমান হচ্ছে দেখো 1 প্লাস 8/100, আচ্ছা 1 প্লাস 8/100 হোল টু দি পাওয়ার 8 ডিভাইডেড বাই, এটা না একবারে করি, তাহলে 1 প্লাস 8/100 মানে কত, 108/100 হোল টু দি পাওয়ার 8 ডিভাইডেড বাই 108/100 হোল টু দি পাওয়ার 9। তাহলে এখানে দেখো কত আসছে, x বাই 24,600 মাইনাস এক্স সমান সমান, এখানে দেখো পাওয়ারে 8 আছে, পাওয়ারে 9 আছে, তার মানে কি পড়ে থাকবে 1 বাই 108/100, তাহলে 1 বাই 108/100 মানে ওটা উল্টে যাই, হয়ে যাবে কত, 100 বাই 108, কোনাকুনি গুণ করি তাহলে কত হবে, 108x সমান সমান 100 দিয়ে গুণ করলে হবে 24,600 আরো দুটো শূন্য মাইনাস 100x। আচ্ছা, আমি তাহলে এইগুলো 100x টা যদি বাপাশে আনলে তাহলে কত হবে, 108x আর 100x যোগ করলে হয় 208x সমান সমান হবে 24,600 তাহলে x এর মান কত হবে, 24,6 একটা দুটো তিনটে চারটে ডিভাইডেড বাই 208, 208 ঠিক বেরোলো। ও সরি সরি, এখানে 5/100 ছিল, এখানে 8 করে ফেলেছে, এটা হবে 5/100, মানে 105 হবে, 105 হবে, মানে এটা 105, হ্যাঁ তাহলে 105 আর 100 হলে 205x হবে, মানে 205। আচ্ছা, 5 দিয়ে কাটাকুটি করলে কত হয়, 5 দিয়ে কাটাকুটি করলে হয় 41। আচ্ছা, 41 দিয়েই কাটাকুটি যাবে, 41 দিয়ে কাটলে নিচে হয় 5 আর উপরে হয় 6 এর পরে 4টে শূন্য, আবার 5 দিয়ে কাটলে হয়, এখানে হবে 5 × 60 মানে 12 এর পরে 3টে শূন্য, তাহলে x এর মান কত বেরোলো, 12,000। তার মানে আমি x টাকা ধরেছিলাম, রাকেশকে দিয়েছিল 12,000, আমাকে বের করতে বলেছে শিবমকে, তাহলে শিবমকে কত দেবে, 24,600 মাইনাস 12,000 মানে 12,600, তার মানে অপশন বি হবে। এভাবে করতে পারি, আরেকটা পদ্ধতিতে করতে পারি, তো সেটা পরেও আরেকটা অঙ্ক আছে, সেই অঙ্কটাতে আমি ওই পদ্ধতিটাতে দেখাচ্ছি। তারপরে দেখো কি বলছে, বলছে পি ও কিউ একটি কাজ যথাক্রমে 10 দিন ও 6 দিনে করতে পারে, যদিও আই আর সেই কাজটি 15 দিনে ভেঙে দিতে পারে। দেখো কিভাবে করছি, পি করছে হচ্ছে 10 দিনে, কিউ করছে হচ্ছে 6 দিনে, আর আর করছে হচ্ছে 15 দিনে। আর কি করছে, ভেঙে দিচ্ছে বা কাজটা নষ্ট করছে, এখানে কি কাজ জানি না, যাই হোক ভেঙে দিতে পারে বা নষ্ট করতে পারে এরকম কিছু, মানে ওরা যেটা করছে সেটাকে ভেঙে দিচ্ছে বা সেই কাজটা নষ্ট করছে এইভাবে। তাহলে এখানে টোটাল কাজটা কত হবে, এই যে যে যত যত দিনে করে তাদের কি করতে হবে, তাদের লসাগু করতে হয়, 10, 6 আর 15 লসাগু কত হয়, 60 হয়, তার মানে টোটাল কাজটা কত, 60। আচ্ছা, তাহলে পি 10 দিনে করে একটা কাজ, তাহলে পি, তাহলে পির 60টা কাজ করতে না, পি করছে হচ্ছে 10 দিনে করছে, তাহলে পির যদি 10 দিনে 60টা কাজ করে, তাহলে পি একদিনে কতটা কাজ করবে, একদিনে করবে তাহলে 6টা কাজ, পি একদিনে 6টা কাজ করবে। কিউ 6 দিনে করছে 60টা কাজ, তাহলে কিউ একদিনে কতটা করবে, 60/6 মানে 10টা কাজ। আর আর 15 দিনে ভাঙছে 60টা কাজ, তাহলে আর একদিনে কতটা কাজ ভাঙবে, 4টে কাজ ভাঙবে। আচ্ছা, এবার দেখি কি বলছে, বলছে পি ও কিউ প্রথম দিন কাজ করে, তাহলে পি আর কিউ মিলে প্রথম দিন মানে একদিনে কতটা কাজ করছে,
6 যোগ 10 মানে 16টা কাজ করছে। আর দ্বিতীয় দিন কাজ করে। আর পরের দিন কি করছে, ও তো ভেঙে দিচ্ছে, কতগুলো কাজ ভাঙছে, এই 4টে ভাঙছে। তাহলে আর দ্বিতীয় দিনে 4টে ভাঙছে, মানে পি আর কিউ মিলে একদিনে 16টা কাজ করছে আর একদিনে 4টে কাজ ভাঙছে। তার মানে 2 দিনে পি কিউ আর আর মিলে কতগুলো কাজ হচ্ছে, এ ভাঙছে মানে মাইনাস হবে, তাহলে 16 - 4 মানে 12টা কাজ করছে, মানে 12টা কাজ হচ্ছে। তাহলে 2 দিনে যদি 12টা কাজ হয়, 4 দিনে কতটা কাজ হবে, 12 গুণ 2 মানে 24টা। আচ্ছা 6 দিনে কতটা, 12 গুণ 3 মানে 26টা। 8 দিনে কতটা, এই সরি 36টা। 8 দিনে কতটা, 4 বারং 48টা। আচ্ছা তার মানে দেখো 10 দিনে কতটা হবে, 60টা। কিন্তু এখানে 10 দিনে 60টা কাজ হবে না, আমি 48 অব্দি বের করে রাখি। তাহলে 48 অব্দি হওয়ার পর আর কতগুলো কাজ বাকি থাকছে, টোটাল কাজ তো 60টা। 48টা কাজ হয়ে গেল মানে আর 12টা কাজ পড়ে রয়েছে। এই 12টা কাজ কে করবে, এই 12টা কাজ করার ক্ষেত্রে দেখো আবার পি আর কিউ মিলে একদিনে কতটা কাজ করে, এরা দুজন মিলে তো 16টা কাজ করে। তাহলে এরপরে যে 12টা কাজ, সেটা তো পি আর কিউ মিলে 12-র বেশি কাজ করে ফেলে একদিনে। তো পি আর কিউ তো আগে প্রথমে কাজ করছে, তাহলে পি আর কিউ মিলে 16টা কাজ করে হচ্ছে একদিনে। তাহলে ওরা যদি এই 12টা কাজ করে তাহলে কতদিন টাইম লাগতো, তাহলে একটা কাজ করে 16 দিনে, 12টা কাজ করতো, তাহলে 12/16 দিনে, মানে কাটাকুটি করলে হয় 3/4। তার মানে 3/4 অংশ ওরা তো কমপ্লিট করে ফেলছে। আমাকে দেখো এখানে বলেছে প্রথমবারের মতো কাজটা শেষ করতে, তাহলে ওরা কমপ্লিট করে ফেলার পরে তাহলে আর ভাঙার প্রশ্ন আসবে না। তার মানে এরা 8 দিন তো কাজ হচ্ছেই, তারপরে পি আর কিউ মিলে 3/4 দিনে বাকি কাজটা করে ফেলছে। তাহলে মোট কতদিন সময় লাগছে, 8 পূর্ণ 3/4 দিন। তার মানে টোটাল কত টাইম লাগবে, 8 পূর্ণ 3/4 দিন টাইম লাগবে। তারপরেরটা কি বলছে দেখো, বার্ষিক 9% সরল সুদের হারে কিছু টাকার 5 বছরের সুদ হয় এত, তাহলে মূলধন কত। তাহলে মূলধন এক্স ধরতে পারি। ফর্মুলা কি সরল সুদের, পিটিআর বাই 100। তাহলে সুদ সমান সমান পি হচ্ছে এক্স ইন্টু টি মানে 5 ইন্টু আর মানে 9 ডিভাইডেড বাই 100, সেটা সমান সমান বলেছে 531। লেখ সমান সমান কত হবে, সবগুলোকে যদি ডান পাশে নিয়ে যায় তাহলে কত, 100 উপরে যাবে আর 5 গুণ 9 নিচে আসবে। আচ্ছা 9 দিয়ে কাটাকুটি করলে হয় 5 নং 45, 8 1 মানে 9, আর 5 দিয়ে করলে হয় 20, মানে 59 গুণ 2 হয় 118, শূন্য 1180 টাকা, অপশন ডি হবে। তারপরেরটা দেখো কি বলছে, যখন 8, 16, 18, 20 এবং 25 দিয়ে এক্স কে ভাগ করা হয় তখন প্রতি ক্ষেত্রে 3 ভাগশেষ থাকে। আবার এক্স 7 দ্বারা বিভাজ্য, তাহলে এক্স এর মান কত। দেখো আমি যদি অপশন টেস্ট করি, এখানে বলেছে দেখো এক্স সংখ্যাটা 7 দ্বারা বিভাজ্য, তাহলে এদের মধ্যে দেখবো কোন সংখ্যাটা 7 দ্বারা বিভাজ্য। তাহলে 7 0 2 3 কে যদি 7 দিয়ে ভাগ করি, প্রথমে একবার যাবে, তারপরে 23 পড়ে থাকে, তাহলে এটা বিভাজ্য হবে না। 7 3 2 0 প্রথমে একবার যাবে, তারপরে থাকে 32, মানে 4 7 28, 4 0 যাবে না। তারপরে 7 3 0 3 প্রথমে একবার যাবে, তারপরে 30, মানে 4 7 28, তাহলে 2 2 3 7 সেটাও যাবে না। তার মানে এটাই হতে হবে, 7 2 0 3 একবার যাবে, তারপরে 20 এর মধ্যে 2 বার যাবে, হয় 14, তারপরে 6 3 মানে 9। তার মানে এই সংখ্যাটাই 7 দ্বারা বিভাজ্য হবে, তার মানে এটাই উত্তর হবে। আচ্ছা তো এটা তো আমি অপশন ধরে পেয়ে গেলাম। এবার যদি আমার দুটো সেম জিনিস থাকতো, এটা তোমরা অপশন ধরে করেই উত্তর পেয়ে যাচ্ছ। এটা যদি আমার দেখা গেল দুটো অপশনের 7 দ্বারা বিভাজ্য, তখন আমি কি করতাম দেখো, তাহলে 8, 16, 18, 20, 25 দিয়ে ভাগ করছে মানেই আমাকে কি করতে হবে, সবগুলো দিয়ে ভাগ করছে মানে এদের লসাগু বের করতে হবে। তাহলে লসাগু করবো, 8, 16, 18, 20 আর 25 এর লসাগু করবো। আচ্ছা প্রথমে 2 দিয়ে ভাগ করি, তাহলে 4, 8, 9, 10, 25। আবার 2 দিয়ে করি, তাহলে 2, 4, 9, 5 আর 25। আবার 2 দিয়ে করি, তাহলে 1, 2, 9, 5 আর 25। এবার 5 দিয়ে করি, তাহলে 1, 2, 9, 5 1 5, 5 5 25, আর কিছু দিয়ে যাবে না। তাহলে গুণ করে দিই, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 5 8 40, 40 গুণ 2 করলে হয় 80, 80 গুণ 5 করলে হয় 400, 400 গুণ 9 করলে হয় 3600। তার মানে এদের লসাগু কত হবে, 3600। তার মানে আমাকে যেই সংখ্যাটা বের করতে বলেছে সেটা হয় 3600 হবে, অথবা 3600 গুণিতক হবে। তো দেখো এখানে 3600 ধারের কাছে কেউ নেই, তাহলে 3600 গুণিতক দেখো এই 7200 এর ধারের কাছে। তাহলে 3600 গুণিতক মানে কি, এটাকে যদি 2 দিয়ে গুণ করি তবে দেখো 7200 আসে। আবার আমাকে কি বলেছে, এতগুলো দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 3 ভাগশেষ থাকবে। তাহলে সংখ্যাটা কত হবে, 7200 তো হবে, তার থেকে আরো 3 বেশি হবে, তবেই তো আমি ভাগ করলে 3 ভাগশেষ পাবো। তাহলে সংখ্যাটা কত হবে, 7200 যোগ 3, মানে 7203। এই দেখো আমার 7203 তো এমনিও বেরিয়েছিল, আর এভাবেও বের করতে পারি। এটা হচ্ছে যখন আমার এখানে দেখো, এখানে 7 দ্বারা একটা সংখ্যায় বিভাজ্য, তাই আমি ডাইরেক্ট এটা বসিয়ে দিতে পারি। কিন্তু যখন আমার দেখা গেল সবকটাই 7 দ্বারা বিভাজ্য এমন অপশন দিয়েছে, সেক্ষেত্রে কিন্তু আমাকে করে দেখতে হবে। আমি এইভাবে করব, ঠিক আছে। তারপরটা কি বলছে দেখো, প্রতি 100 পেয়ারা 1240 টাকা দরে 400টি পেয়ারা কেনা হয়েছে, মানে 400টি পেয়ারা কিনেছে
যার প্রতি 100টার দাম হচ্ছে 1240 টাকা এবং সেগুলোকে বিক্রি করে 940 টাকা লাভ হয়েছে। তাহলে প্রতি ডজন পেয়ারার বিক্রয় মূল্য কত? আচ্ছা দেখো 100টার ক্রয় মূল্য বলেছে হচ্ছে 1240, তা কিনেছে কত? 400টা। তা 100টা যদি 1240 হয় 400টার কত হবে? 1240 ইন্টু 4 করলে কত হয়? 4 শূন্য শূন্য 4 4 16 6 হাতে 1 4 2 8 9 4 1 4 এত টাকা। আচ্ছা তার লাভ হয়েছে কত টাকা? 940 টাকা। তাহলে কিনেছে 4960 টাকা দিয়ে, লাভ হয়েছে 940 টাকা। তাহলে বিক্রয় মূল্য কত? তাহলে বিক্রয় মূল্য সমান সমান কি হবে? এই 4960 যোগ 940 মানে 0, 4 4 10 0 হাতে 1 9 10 আর 9 19 9 হাতে 1 5 মানে 5900 টাকাই ও বেচেছে। আমাকে কি বের করতে বলেছে? প্রতি ডজন পেয়ারের বিক্রয় মূল্য। 5900 টাকায় কতগুলো পেয়ারা বেচেছে? 400টা। তাহলে 400টার বিক্রয় মূল্য হচ্ছে 5900। আমাকে বের করতে হবে প্রতি ডজন মানে 12টার বিক্রয় মূল্য। তাহলে একটার বিক্রয় মূল্য কত হবে? 5900 ডিভাইডেড বাই 400। 12টার বিক্রয় মূল্য কত হবে? 5900 ইন্টু 12 ডিভাইডেড বাই 400। দুটো শূন্য কেটে দিলাম, 4 কে কাটলে হয় 3 4 12 আর 3 গুণ 59 করলে হয় 100 177 মানে অপশন ডি। তারপরেরটা দেখো কি বলছে, বলছে অমিত, গোপাল ও অক্ষয়ের গড় ওজন 45 কেজি। যদি অমিত এবং গোপালের গড় ওজন 43 কেজি এবং গোপাল ও অক্ষয়ের গড় ওজন 47 কেজি হয় তাহলে গোপালের ওজন কত কেজি? তাহলে অমিত প্লাস গোপাল প্লাস অক্ষয় এদের গড় ওজন বলেছে, তাহলে এদের যদি আমি সমষ্টি বার করি তাহলে সমষ্টি কত হবে? গড় ওজন 45 আর 3 জন, আর তাহলে সমষ্টি হবে 45 ইন্টু 3 মানে কত হয়? 135। আবার কার কার বলেছে? অমিত ও গোপালের গড় ওজন, তাহলে অমিত প্লাস গোপালের যদি আমি সমষ্টি করি তাহলে কত হবে? 43 যদি গড় ওজন হয় সমষ্টি কত হবে? 86। তাহলে এদের তিনজনের সমষ্টি থেকে যদি অমিত আর গোপালের সমষ্টি বাদ দিই তাহলে কার ওজন পড়ে থাকবে? অক্ষয়ের ওজন পড়ে থাকবে। তাহলে অক্ষয়ের ওজন কত? 135 থেকে 86 বাদ দেবো, তার মানে কত হয়? 14 আর 35 হয় 49। আচ্ছা তাহলে অক্ষয়ের পেয়ে গেলাম। তারপরে কি বলেছে দেখো, গোপাল ও অক্ষয়ের গড় ওজন 47 কেজি। তাহলে গোপাল আর অক্ষয়ের ওজনের সমষ্টি কত হবে? গড় ওজন 47 বলেছে, তাহলে সমষ্টি কত? 47 গুণ 2 তার মানে কত? 94। এদের মধ্যে দেখো অক্ষয়ের ওজন হচ্ছে 49, তা গোপাল আর অক্ষয়ের ওজনের সমষ্টি থেকে যদি অক্ষয়ের ওজন বাদ দিয়ে দিই তাহলে গোপালের পড়ে থাকবে। তাহলে গোপালের ওজন কত? 94 মাইনাস 49 করলে কত হয়? 45 কেজি মানে অপশন এ হবে। তারপরেরটা কি বলেছে দেখো, একজন স্কুটার চালক 42 কিমি পার ঘন্টা গতিবেগে স্কুটার চালাচ্ছে, তাহলে 90 মিনিটে সে কত কিমি দূরত্ব অতিক্রম করবে? গতিবেগ বলেছে 42 কিমি পার ঘন্টা মানে 1 ঘন্টায় যায় 42 কিমি মানে 60 মিনিটে যায় 42 কিমি। তাহলে 60 মিনিটে যাই হচ্ছে 42 কিমি। 90 মিনিটে কতটা যাবে? 1 মিনিটে কতটা যাবে? 42 বাই 60। আর 90 মিনিটে কতটা যাবে? 42 ইন্টু 90 বাই 60, বা একবারও করতে পারো তোমরা। কেটে দিলাম, 6 7 হয় 42, তাহলে 7 9 63 মানে কত কিমি যাবে? 63 কিমি যাবে। তারপরেরটা কি বলছে দেখো, মা ও মেয়ের বর্তমান বয়সের অনুপাত হচ্ছে 7:2। 12 বছর পর তাদের বয়সের অনুপাত হবে 9:4। তাহলে মায়ের বর্তমান বয়স কত বছর? দেখো ওদের অনুপাত কত বলেছে? 7:2 আর মায়ের বর্তমান বয়স বের করতে বলেছে। দেখো এটা আমি অপশন ধরে করলেও করতে পারি। আমার দেখো মায়ের বয়স ওর মেয়ের অনুপাত বলেছে 7:2, তার মানে মায়ের বয়সটা হবে 7 অনুপাত বলেছে, তার মানে মায়ের বর্তমান বয়স যেটা হবে সেটা 7 এর কোনো গুণিতকে হবে, মানে সেটা 7 দ্বারা বিভাজ্য হবে। আমি যদি অপশন গুলো পড়ি, 48 7 দ্বারা বিভাজ্য না, 42 7 দ্বারা বিভাজ্য, 52 7 দ্বারা বিভাজ্য না, 38 7 দ্বারা বিভাজ্য না, তাহলে মায়ের বর্তমান বয়স কত হবে? 42ই হতে হবে, আর কিছু হবে না। আমি এখানে অপশন ধরেই করে দিতে পারি। আচ্ছা যদি আমার দেখা গেল দুটো অপশন 42 7 এর গুণিতক হচ্ছে, সেক্ষেত্রে কি করব? আমি ধরে নেব মায়ের আর মেয়ের বর্তমান বয়স 7:2 বলেছে, মায়েরটা ধরবো 7x মা আর মেয়েরটা ধরবো 2x। তাহলে 12 বছর পর তাদের বয়সের অনুপাত দিয়েছে, তাহলে 12 বছর পর মায়ের বয়স কত হবে? এখন যদি 7x হয় 12 বছর পর কত হবে? 7x প্লাস 12। আর মেয়ের বয়স কত হবে? মেয়ের বয়স এখন 2x, 12 বছর পর কত হবে? 2x প্লাস 12। এদের বয়সের অনুপাত বলেছে 9:4, তার মানে আমি লিখতে পারি 7x বাই 12 ডিভাইডেড বাই 2x প্লাস এই 7x প্লাস 12 ডিভাইডেড বাই 2x প্লাস 12 সমান সমান 9/4। কোনাকুনি গুণ করি, 4 7 28x যোগ 4 12 48 সমান সমান 9 2 18x যোগ 9 12 108। এক্স গুলোকে বাঁ পাশে আনি, তাহলে 28x মাইনাস 18x করলে হয় 10x সমান সমান 108 থেকে 48 বাদ দিলে হয় 60 হয়। তাহলে x এর মান কত হলো? 6 হলো। তাহলে মায়ের বর্তমান বয়স কত? 7 গুণ x মানে 7 গুণ 6 মানে 42। এভাবেও করতে পারি। আচ্ছা তারপরে তাহলে আমি এখানে অপশন ধরে করলে হয়ে যাচ্ছে, অপশন ধরে করে মিলিয়ে দেবো। তারপরে আচ্ছা আচ্ছা এই অঙ্কটায় সেম এরম টাইপের অঙ্কই ছিল, খালি এখানে সংখ্যাটা একটু ঘুরিয়ে দিয়েছে।
তা এই অঙ্কটাই একই অঙ্ক দেখো দুবার করে এসছে আর একই নামেরই প্রায় মানে দিয়েছে। তা আমি এটাকে অন্য পদ্ধতিতে করাই। হ্যাঁ, দেখো কি বলছে, বলছে বাবনের দুজন নাতির নাম রাকেশ এবং শিবম। রাকেশের বয়স হচ্ছে 13 বছর, শিবমের বয়স 14 বছর। তাহলে রাকেশ তাদের দুজনের জন্য বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে ব্যাংকে এমন ভাবে টাকা রাখে যাতে যখন তাদের বয়স 22 বছর হবে তখন তারা ব্যাংক থেকে সমান অর্থ পাবে, মানে সুদে আসলে সমান পাবে। যদি বাবনের কাছে মোট 23,100 টাকা থাকে তাহলে বাবন শিবমকে কত টাকা দিয়েছে। আচ্ছা দেখো, তাহলে রাকেশের বয়স 13 বছর, শিবমের বয়স 14 বছর, মানে রাকেশের টাকা খাটছে 9 বছর আর শিবমের খাটছে হচ্ছে 8 বছর। তার মানে দেখো শিবমকে নিশ্চয়ই বেশি টাকা দিয়েছিল, আর এদের সময় বয়সের তফাৎটা কত, বয়সের তফাৎটা দেখো 1 বছর। তার মানে এখানে শিবমের টাকাটা তো কম বছর খাটছে। এক্ষেত্রে দেখো, এক্ষেত্রে শিবমের, আচ্ছা এখানে দেখো এক্ষেত্রে কি হবে, শিবমকে নিশ্চয়ই বেশি টাকা দিয়েছে, তাহলে রাকেশের আর এদের বয়সের তফাৎ কত, 1 বছর। তাহলে রাকেশের 1 বছরের সুদাসল সেটা ইজিক্যাল টু হবে শিবমের আসল। ঠিক আছে, কি করে আমি বুঝবো? রাকেশের টাকা 1 বছর বেশি খাটছে মানে রাকেশের 1 বছরের সুদাসলটা সেটা প্রথমেই, শিবমের তো 1 বছর কম খাটছে মানে শিবমের প্রথম বছরেই অত টাকা হয়ে গেছিল, তাই জন্য ওদের টাকাটা মিলে গেছে। তাহলে রাকেশের 1 বছরের সুদাসল সেটা শিবমের আসলের সাথে সমান হবে। আমি সুদাসলটা কি করে বার করবো? দেখো এখানে চক্রবৃদ্ধি সুদের হার বলেছে 10%, 10% মানে আমি কি লিখতে পারি, 10/100 মানে 1/10। তার মানে আসল যদি 10 হয়, সুদ হচ্ছে 1, তার মানে আসল আচ্ছা সরি, সুদাসল ইস্টু আসল করি, তাহলে সুদাসল ইস্টু আসল যদি আমি করি তাহলে কত হবে, সুদ তো 1 বলেছিল, তাহলে সুদাসল কত হবে, 11/10 হবে। তার মানে 1 বছরের ক্ষেত্রে এটা অবশ্যই 1 বছরের ক্ষেত্রে, যদি 2 বছরের বলতো তাহলে 11/10 তার হোল স্কয়ার হতো। তাহলে এখানে সময়ের পার্থক্য যদি 2 হতো, মানে একটা 9 বছর একটা 7 বছর খাটতো, তাহলে কি হতো, তাহলে হতো রাকেশের 2 বছরের সুদাসলটা শিবমের আসলের সাথে সমান হতো। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে দেখো সুদাসল ইস্টু আসল 11/10, তার মানে কি, তার মানে রাকেশের 1 বছরের সুদাসলটা শিবমের আসল ছিল, তাহলে সুদাসলটা হচ্ছে শিবমের আসল। তাহলে শিবম আর রাকেশের টাকার অনুপাত কত হবে, 11/10। শিবম আর রাকেশের টাকার অনুপাত হবে 11/10। আচ্ছা টোটাল কত টাকা আছে, 23,100। তাহলে এখানে আমাকে কি বার করতে বলেছে, শিবমকে কত টাকা দিয়েছিল। তাহলে শিবমকে কত টাকা দিয়েছিল, শিবমের ভাগে যত আছে মানে 11 ডিভাইডেড বাই দুটোর যোগফল 11, 10 এর যোগফল 21 ইন্টু টোটাল যত টাকা দিয়েছিল মানে 23,100। কাটাকুটি করি, 21 কে 11 দিয়ে গুণ করলে হয় 231, 0 0, তার মানে 11 11 221 121 0 0। তাহলে শিবমকে কত টাকা দিয়েছিল, 1210 টাকা। তাহলে আমরা এই পদ্ধতিতেও করতে পারি বা বেসিক পদ্ধতিতে আগে যেটা করালাম সেই পদ্ধতিতেও করতে পারি, যেটাতে খুশি করলেই হবে। তা এইটা বুঝে গেলে এটা একটু তাড়াতাড়ি হবে। এই আর না বুঝতে পারলে আগের পদ্ধতিতে করতে পারো, বুঝতে যদি কোনো রকম অসুবিধা হয়। আর এটা বুঝে গেলে তো ভালো। তারপর একটা কি বলছে দেখো, একটি টেবিলের মুদ্রিত মূল্য 8,980 টাকা, যদি দোকানদার 19% ছাড় দেয় তাহলে সেটির বিক্রয় মূল্য কত হবে। ছাড় হচ্ছে মুদ্রিত মূল্য বা ধার্য মূল্যের উপর দেয়, তাহলে মুদ্রিত মূল্য এত হলে 19% ছাড় দিয়েছে মানে বেচেছে কত দামে, 8,980 19% ছাড় দিয়েছে মানে 81% দামে বেচেছে, মানে এটা ইন্টু 81%। 81 কি করে আসে, 100 মাইনাস 19 করলে 81 হয়, 81/100। আচ্ছা একটা শূন্য কাটলাম আর কাটবো না, গুণ করে দিই। এটাকে যদি 898 গুণ 81 যদি গুণ করি তাহলে কত, 8 একে 8, 9 একে 9, 8 একে 8 গুণ 8 8 64 4 হাতে 6, 8 9 72 আর 6, 72 আর 6 হবে 78 এর 8 হাতে 7, 8 8 64 আর 7 71। আচ্ছা 8 9 4 13 3 হাতে 1, 8 1 9 8 17 7 হাতে 1 2 7। আচ্ছা বাই 10 ছিল, তার মানে আমার অ্যান্সার কত হবে, 7273.8। আমার এখানে দেখো নিকটবর্তী পূর্ণ সংখ্যা দিয়েছে, তাহলে 7273.8 মানে পয়েন্টের পরে 5-এর থেকে বেশি আছে মানে তার আগের সংখ্যার সাথে 1 যোগ করে দেবো, তার মানে কত হবে 7274 এর সাথে সমান হবে। দেখো অপশন ডি তে এই উত্তরটা আছে 7274 টাকা। তারপরেরটা কি বলছে দেখো, এটা একটা সরল অঙ্ক দিয়েছে, সরলটা কিভাবে করব দেখো, আগে আমি ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব। এখানে আছে 6 - 5 করলে কত হয়, 1 হয়। 4 এর সাথে 1 গুণ আছে মানে 4 একে 4, তার সাথে আবার 3 গুণ আছে মানে 3 4 12। এখানে দেখো 12, এখানেও আসলো আমার 12, তো 12 - 12 করলে আসলে কত, 0। তারপরে দেখো 0/15 রয়েছে, 0/15 করলেও কত হয়, 0ই হবে। তার আগে দেখো 4 গুণ রয়েছে, তো 4 গুণ 0 করলে কত হয়, 0ই হবে। তার মানে আমার এই যে এতটুকুর কাজ পুরো হয়ে গেল। পড়ে থাকলো খালি এইটুকু, মানে এতটুকু হচ্ছে 0, তাহলে এইটুকু কত, 68 - 6 গুণ 4,
তাহলে 68 মাইনাস 6 গুণ 4 মানে 24, 68 থেকে 24 বাদ দিলে কত হয়? 44 হয়, মানে অপশন সি হবে। তারপরেরটা কি বলছে দেখো, 1925 এর তৃতীয় সমানুপাতি কত? আমি ধরতে পারি তৃতীয় সমানুপাতিটা x। তাহলে কি হয়, তৃতীয় সমানুপাতির ক্ষেত্রে কি করে বের করতে হয়? প্রথমটা বাই দ্বিতীয়টা সমান সমান হয় দ্বিতীয়টা বাই তৃতীয়টা। তাহলে এখান থেকে আমাকে x এর মান বের করতে হবে। তাহলে x ইজ ইকুয়াল টু কি, x কে যদি বাম পাশের উপরে পাঠাই আর বাকিগুলোকে সব ডান পাশে পাঠাই, তাহলে কি হবে? 25 ইন্টু 25 ডিভাইডেড বাই 20। 20 দিয়ে 5 দিয়ে কাটলে হয় 4, একটা 5 কে কাটলে হয় 5। তাহলে হচ্ছে কত? 25 গুণ 5 করলে হয় 125 ডিভাইডেড বাই 4। এটাকে 4 দিয়ে ভাগ করে পয়েন্ট আছে দেখো উত্তর, 3 বার দিলে হয় 12, তারপরে 5 থাকছে, 4 একে 4, 1 পয়েন্টের জন্য 0 নিলাম, 4 দুগুণে 8, তারপরে 2 পয়েন্টের জন্য 0 পাবো, 4 5 20। তার মানে হচ্ছে কত? 31.25, মানে অপশন এ হবে। তারপরেরটা কি বলছে দেখো, 16 প্লাস 9 ভাগ 3 মাইনাস 2 ইন্টু 3। এখানে দেখো ভাগের কাজটা আগে করবো সরল অঙ্কে। 9 ভাগ 3 করলে কত হয়? 3 হয়। আর 2 গুণ 3 করলে কত হয়? 6। ভাগের পরে কার কাজটা করবো? গুণের কাজটা করবো, এটা করলে হয় 6। তাহলে আমার কি দাঁড়ালো? 16 যোগ 3 মাইনাস 6, 16 আর 3 যোগ করলে 19, 19 থেকে 6 বাদ দিলে হয় 13, মানে অপশন সি হবে। তো এই 20টা কোশ্চেনই ছিল এই শিফটে। তো আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে। তো আজকের ক্লাসটা এত দূরই থাকছে, তোমাদের সাথে আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।